সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন বা হয়তো জানতে চান তাদের জন্য সুনীল চোপড়া আর পিটার মেইন্ডালের এই বইটা মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি প্ল্যানিং অ্যান্ড অপারেশন এটা কিন্তু প্রায় সবাইকেই পড়তে হয়। হুম। ১৯৯৭ সালে প্রথম বেরিয়েছিল, কিন্তু দেখুন আজও এটা কেন এত প্রভাবশালী সেটাই আমরা আজ একটু বোঝার চেষ্টা করব, মানে আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে আর কি। একদম ঠিক বলেছেন। এর বইটার এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ভেতরের কাঠামোটা, আচ্ছা। যেভাবে এটা সিদ্ধান্তগুলোকে সাজিয়েছে। দেখুন, ৩টে স্তর আছে। একটা হলো স্ট্র্যাটেজিক, দীর্ঘমেয়াদী ব্যাপারগুলো, ধরুন কোথায় ফ্যাক্টরি হবে বা নতুন বাজার। হ্যাঁ হ্যাঁ। তারপর ট্যাকটিক্যাল, মধ্যমেয়াদী পরিকল্পনা, এই যে ফোরকাস্টিং বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হুম। আর শেষে অপারেশনাল, একদম প্রতিদিনের কাজ, কোন অর্ডার কখন যাবে, এইগুলো। এই যে ৩টে স্তর, এটা কিন্তু সত্যি সত্যি সাপ্লাই চেইন যেভাবে চলে তার একটা পরিষ্কার ছবি দেয়। হ্যাঁ, এই কাঠামোটা সত্যিই খুব কাজের। আর শুধু থিওরি না, বইটা পড়তেও খুব সুবিধে, তাই না? মানে যেভাবে সাজানো, ঠিক। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একদম পরিষ্কার করে বলা থাকে কি কি শিখব, শেষে আবার সামারি, অঙ্ক কষার সুযোগ, আলোচনার প্রশ্ন। আর কেস স্টাডিগুলো? হ্যাঁ, ওটাই সবচেয়ে ইন্টারেস্টিং। অ্যামাজন, ডেল, জারা, ওয়ালমার্ট এদের উদাহরণগুলো দেখলে বোঝা যায় থিওরিগুলো আসলে বাস্তবে কিভাবে কাজে লাগে। দারুণ। একদম। আর কেস স্টাডির পাশাপাশি ওই যে পরিমাণগত মডেলিং, সেটার উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। ও আচ্ছা। যেমন ধরুন ইনভেন্টরি মডেল বা ট্রান্সপোর্টেশন অপটিমাইজ করার যে অঙ্কগুলো, তবে খুব কঠিন করে নয়। মানে ম্যানেজারদের জন্য সহজ। হ্যাঁ, অনেকটা তাই। এক্সেল ভিত্তিক টুল ব্যবহার করে হাতে কলমে সমস্যা সমাধানের সুযোগ আছে। এটা ম্যানেজারদের জন্য খুব দরকারি। হুম, এটা ঠিক। আচ্ছা, থিওরির দিক থেকে যদি দেখি, বইটার মূল অবদান কি কি? ওই যে ৬টা ড্রাইভারের কথা বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই ৬টা মূল চালক বা কি ড্রাইভার্স, ফ্যাসিলিটিজ, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, ইনফরমেশন, সোর্সিং আর প্রাইসিং, এগুলোকে শুধু লিস্ট হিসেবে দেখলে হবে না কিন্তু। ঠিক। এগুলো আসলে পুরো সাপ্লাই চেইন ডিজাইনের স্তম্ভ। যেমন ধরুন ইনফরমেশন বা তথ্য, সঠিক সময় ঠিক তথ্যটা পাওয়া আর সেটা শেয়ার করা যে কতটা জরুরি, পুরো সিস্টেমটাকে অনেক বেশি কার্যকর করে তোলে, রেসপন্সিভ করে তোলে। একদম। আর তথ্যের কথা বললেই তো ওই বুলওয়েপ এফেক্টের কথা মনে পড়ে যায়। ঠিক ধরেছেন, বুলওয়েপ এফেক্ট। এটা কি দারুণভাবে ব্যাখ্যা করে, তাই না? কিভাবে সামান্য চাহিদা ওঠানামা সাপ্লাই চেনের ওপর দিকে যেতে যেতে বিরাট আকার নেয়। হ্যাঁ, একদম তাই। খুচরা বিক্রেতার কাছে হয়তো চাহিদা একটু বাড়ল বা কমল, কিন্তু সেটা ম্যানুফ্যাকচারার বা তারও আগের সাপ্লায়ারের কাছে পৌঁছতে পৌঁছতে বিশাল এক ঢেউয়ের মতো হয়ে যায়। হুম। এর ফলে ভুল ফোরকাস্ট হয়, কোথাও জিনিস জমে যায়, কোথাও আবার স্টক থাকে না। পুরো সিস্টেমটাই ঘেটে যায়। এটা বোঝাটা খুব জরুরি অপটিমাইজ করার জন্য। আচ্ছা, আরেকটা কনসেপ্ট তো খুব শোনা যায়, পুশ পুল বাউন্ডারি। এটা আসলে কি? পুশ-পুল বাউন্ডারি সহজ করে বললে এটা হলো সাপ্লাই চেনের সেই পয়েন্টটা যেখানে প্রোডাক্ট তৈরি বা মুভমেন্টটা পুশ থেকে পুল সিস্টেমে বদলায়। মানে পুশ মানে? পুশ মানে হলো ফোরকাস্ট বা অনুমানের ভিত্তিতে জিনিস বানিয়ে রাখা, আর পুল মানে হলো যখন কাস্টমারের কাছ থেকে অর্ডার আসছে তখন বানানো বা ডেলিভারি করা। ও আচ্ছা, যেমন ডেল কম্পিউটার। হ্যাঁ, অনেকটা সেরকম। ওরা পার্ট স্টক করে রাখে, সেটা পুশ, কিন্তু ফাইনাল অ্যাসেম্বলিটা করে কাস্টমারের অর্ডার পাওয়ার পর, সেটা পুল। এই বাউন্ডারিটা কোথায় থাকবে সেটার উপর খরচ, কাস্টমারকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, এগুলো নির্ভর করে। এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। বোঝা গেল। আরেকটা টার্ম আছে, সাপ্লাই চেইন সারপ্লাস। এটা কি শুধু লাভ বোঝায়? ঠিক লাভ নয়, তার থেকে একটু বড় কনসেপ্ট। সারপ্লাস মানে হলো কাস্টমার একটা প্রোডাক্টের জন্য যে ভ্যালু পাচ্ছে, আর ওই প্রোডাক্টটা তৈরি করে তার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো সাপ্লাই চেনের যা খরচ হচ্ছে তার পার্থক্যটা। আচ্ছা। এর গুরুত্বটা হলো এটা বোঝায় যে সাপ্লাই চেনের সবাই মিলে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, সবাই মিলে এই সারপ্লাসটা তৈরি করছে। তাই এর ভাগটাও ঠিকমতো হওয়া উচিত। শুধু নিজের লাভ না দেখে একসাথে কাজ করার উপর জোর দেয়া। তার মানে বইটা সময়ের সাথে সাথে নিজেকে আপডেটও করেছে, নতুন বিষয়গুলো এসেছে। অবশ্যই, অবশ্যই। দেখুন, এখনকার সংস্করণগুলোতে গ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশন, এআই, মেশিন লার্নিং, ব্লকচেন, আইওটি, এই সব কিছুর প্রভাব নিয়ে আলোচনা আছে। হুম। যেমন ধরুন এআই দিয়ে কিভাবে ফোরকাস্টিং আরও নিখুঁত করা যায়,
বা আইওটি ব্যবহার করে কিভাবে রিয়েল টাইমে প্রোডাক্ট ট্র্যাক করা যায়। রাইট। আর তার সাথে এখন তো সাস্টেনেবিলিটি বা পরিবেশের দিকটা আর সিএসআর বা নৈতিকতার দিকটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সাপ্লাই চেনে। সেগুলোও কিন্তু বইটাতে ঢুকেছে। হ্যাঁ, এই জন্যই বোধহয় এটা শুধু ছাত্রদের জন্য না, প্রফেশনালসদের কাছেও এত কাজের। একদম। আর সেই কারণেই তো ক্যালগ, এমআইটি, স্ট্যানফোর্ড, ইনস্যাট থেকে শুরু করে আমাদের দেশের আইআইএমস পর্যন্ত সব বড় বড় বিজনেস স্কুলে এটা পড়ানো হয় একটা কোর টেক্স হিসেবে। নিঃসন্দেহে বইটা খুবই কাজের এবং প্রভাবশালী, কিন্তু এর কি কোনো সমালোচনা বা সীমাবদ্ধতা নেই? কিছু তো আছেই। যেমন কেউ কেউ বলেন যে কেস স্টাডিগুলো একটু বেশি উত্তর আমেরিকা কেন্দ্রিক, হয়তো অন্য দেশের বাজারের জন্য সবসময় সরাসরি অ্যাপ্লিকেবল হয় না। আচ্ছা। আর হ্যাঁ, ওই যে বললাম মডেলিং আছে, কিন্তু খুব জটিল গাণিতিক বিশ্লেষণ হয়তো একটু এড়িয়ে যাওয়া হয়েছে, যাতে বেশি সংখ্যক পাঠক এটা বুঝতে পারে। কিন্তু যারা খুব গভীরে গবেষণা করতে চান তাদের জন্য এটা একটা লিমিটেশন মনে হতে পারে। বুঝলাম। তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন আসছে মনে। ধরুন, বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বা ছোট আর মাঝারি ব্যবসার ক্ষেত্রে এসএমই, যেখানে পরিস্থিতি, পরিকাঠামো, প্রযুক্তির ব্যবহার তো অন্যরকম, হ্যাঁ, তা তো বটে। সেখানকার মতো করে একটু মানিয়ে নেওয়ার মানে অ্যাডাপ্ট করার দরকার পড়ে? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। অবশ্যই। এটা নিয়ে আরও ভাবা দরকার।